দেখুন, ২০৩০ সালের বিশ্বকাপে এশিয়া থেকে সরাসরি সুযোগ পাবে মাত্র ৮টা দেশ। আর বাংলাদেশ এখন ফিফা র্যাঙ্কিংয়ে কোথায় আছে জানেন? ১৮৩ নম্বরে। ৮ আর ১৮৩, এই দুইটা সংখ্যার মাঝখানের দূরত্বটাই আজকে আপনাকে বোঝাবো। আর সাথে এটাও বলবো, হামজা চৌধুরী আসার পরে সত্যিই কি কিছু বদলেছে, নাকি শুধু আমরা নিজেদের সান্ত্বনা দিচ্ছি? প্রথমে একটা ভালো খবর দিয়ে শুরু করি। ২০২৬ সালের জানুয়ারিতে বাংলাদেশ ফিফা র্যাঙ্কিংয়ে উঠে এসেছে ১৮৩ নম্বরে। এটা ২০১৫ সালের পর বাংলাদেশের সেরা অবস্থান। মানে গত এক দশকের মধ্যে এখনই আমরা সবচেয়ে ভালো জায়গায় আছি। কিন্তু আপনাকে সৎভাবে বলি, এই সেরা অবস্থান কথাটা শুনতে যতটা আশাব্যঞ্জক লাগছে, বাস্তবতা ততটা সহজ না। কারণ ফিফার সদস্য দেশ প্রায় ২১০টা, তার মধ্যে ১৮৩ নম্বরে থাকা মানে আমরা এখনও নিচের দিকের সারিতেই আছি। এখন আসেন বুঝি ২০৩০ বিশ্বকাপটা আসলে কেমন হবে। এই বিশ্বকাপ ফুটবলের শতবর্ষ উদযাপনের আসর। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ হয়েছিল, তার ১০০ বছর পূর্তি। তাই এবার ৩টা মহাদেশ জুড়ে ৬টা দেশ যৌথভাবে আয়োজন করবে: স্পেন, পর্তুগাল, মরক্কো, উরুগুয়ে, আর্জেন্টিনা আর প্যারাগুয়ে। আর এখানেই একটা বড় ব্যাপার আছে। এই ৬টা দেশ আয়োজক হওয়ার কারণে বাছাই পর্ব ছাড়াই সরাসরি মূল আসরে জায়গা পেয়ে গেছে। কোনো ম্যাচ খেলতে হবে না, কোনো বাছাই পর্ব পার হতে হবে না, শুধু আয়োজক হওয়ার কারণেই টিকিট পাকা। বিশ্বকাপ এখন ৪৮ দলের ফরম্যাটেই থাকছে। ফিফা ৬৪ দলের একটা প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করেছে ঠিকই, কিন্তু সেটা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না। তাই আমরা ৪৮ দলের হিসাবেই এগোই। ৪৮ দলের এই বিশ্বকাপে এশিয়া মহাদেশ মানে এএফসি পায় সরাসরি ৮টি সিট। এর সাথে আরেকটা সুযোগ থাকে ইন্টার কনফেডারেশন প্লে অফের মাধ্যমে, যেটা জিততে পারলে নবম দল হিসেবে জায়গা হয়। এখন প্রশ্ন হলো, এই ৮টা সিটের জন্য প্রতিদ্বন্দ্বী কারা? জাপান, ইরান, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, অস্ট্রেলিয়া, ইরাক, উজবেকিস্তান, কাতার, কুয়েত, জর্ডান। এশিয়ার এই দলগুলো বছরের পর বছর ধরে বিশ্বকাপ বা তার কাছাকাছি পর্যন্ত যাওয়ার অভিজ্ঞতা নিয়ে বসে আছে। বাংলাদেশকে এদের সাথে লড়ে ৮টা সিটের একটা দখল করতে হবে। এখন একটু দেখে নেই বাছাই পর্বটা আসলে কেমন হয়। প্রথম ধাপ, র্যাঙ্কিংয়ের নিচের সারির দলগুলো একে অপরের সাথে হোম আর অ্যাওয়ে ম্যাচ খেলে। বাংলাদেশ এই ধাপেই খেলে, যেমন মালদ্বীপের বিপক্ষে খেলেছিল। দ্বিতীয় ধাপ, গ্রুপ পর্ব। প্রতিটা গ্রুপের ৪ থেকে ৫টা দল থাকে, হোম আর অ্যাওয়ে মিলিয়ে ৬ থেকে ৮টা ম্যাচ খেলতে হয়। তৃতীয় ধাপ, এখানে আসল লড়াই। এশিয়ার সেরা দলগুলো একটা চূড়ান্ত গ্রুপ পর্বে মুখোমুখি হয়, আর এই ধাপ থেকেই সরাসরি বিশ্বকাপের সিটগুলো নির্ধারিত হয়। চতুর্থ ধাপ, যারা তৃতীয় ধাপেও সরাসরি জায়গা পায়নি তাদের জন্য শেষ একটা সুযোগ থাকে প্লে অফের মাধ্যমে। বাংলাদেশ আজ পর্যন্ত কখনো দ্বিতীয় ধাপ পার হয়ে তৃতীয় ধাপে পৌঁছাতে পারেনি। এই কথাটা মাথায় রাখলে বুঝবেন ৮ নম্বর সিটটা কতটা দূরে। এখন আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। হামজা চৌধুরী আসার পর কি সত্যি কিছু বদলেছে? ২০২৫ সালের মার্চে হামজার অভিষেক হয় ভারতের বিপক্ষে। তারপর থেকে ২০২৫ সালে জাতীয় দল মোট ৮টা ম্যাচ খেলেছে, তার মধ্যে জিতেছে মাত্র ২টা। এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশ যোগ্যতা অর্জন করতে পারেনি, যেটা অনেকটা প্রত্যাশিতই ছিল। সিঙ্গাপুর আর হংকংয়ের বিপক্ষে লড়াই করেও অল্প ব্যবধানে হেরেছে দল। তাহলে কি হামজা এসে কোনো লাভ হয়নি? এই প্রশ্নের উত্তরে একটা ঘটনা বলি। ২০২৫ সালের ১৮ নভেম্বর ঢাকায় বাংলাদেশ ভারতকে ১-০ গোলে হারায়। ২২ বছরের খরা কাটে সেদিন। এই জয়টা পরিসংখ্যানের বাইরে গিয়েও অনেক কিছু বলে। বাংলাদেশ এখন এমন দলগুলোর বিপক্ষে জিততে পারে যাদের বিপক্ষে আগে জেতার কথা কল্পনাও করা যেত না। তাহলে সৎ উত্তরটা কি? হামজা একা বাংলাদেশকে বিশ্বকাপে নিয়ে যেতে পারবেন না, কিন্তু তার আসার পর দলের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে, যেটা আগে ছিল না। এখন প্রশ্ন হলো, শুধু একজন বা দুইজন প্রবাসী খেলোয়াড় দিয়ে কি এই ব্যবধান কমানো সম্ভব? উত্তরটা না, কারণ সমস্যাটা মাঠের একাদশে না, সমস্যাটা কাঠামোতে। ঘরোয়া লিগের মান এখনও অনেক দুর্বল। যুব পর্যায়ে নিয়মিত স্কাউটিং সিস্টেম নেই। জেলা পর্যায়ে ফুটবল একাডেমি গড়ে তোলার কাজ যতটা হওয়া দরকার ছিল ততটা হয়নি। একজন জাতীয় দলের খেলোয়াড় তৈরি হওয়ার আগে তাকে যে পাইপলাইনের মধ্য দিয়ে যেতে হয়, স্কুল ফুটবল, জেলা ফুটবল, বয়সভিত্তিক জাতীয় দল, এই পুরো কাঠামোই এখনও দুর্বল। জাপান বা দক্ষিণ কোরিয়া যেখানে পৌঁছেছে সেটা ১ বা ২জন তারকা খেলোয়াড় দিয়ে হয়নি, সেটা হয়েছে দশকের পর দশক ধরে কাঠামোগত বিনিয়োগের ফলে। তাহলে আসল প্রশ্নের উত্তর কি?
2030 বিশ্বকাপে বাংলাদেশ কি সরাসরি সুযোগ পাবে? সত্যি কথা বলতে বাস্তবতা বলছে না। 183 নম্বর থেকে 8টা সেটের মধ্যে ঢোকা, যেখানে জাপান, ইরান, কোরিয়ার মতো দলগুলো প্রতিদ্বন্দ্বী, সেটা এই মুহূর্তে প্রায় অসম্ভব একটা লক্ষ্য। কিন্তু এখানেই গল্পটা শেষ না। প্রশ্নটা যদি হয় আমরা কি আজ পারবো, উত্তরটা না। কিন্তু প্রশ্নটা যদি হয় আমরা কি সঠিক পথে আছি, উত্তরটা একটু জটিল। ভারতকে হারানো, র্যাঙ্কিংয়ে 1 দশকের সেরা অবস্থানে পৌঁছানো, হামজার মতো খেলোয়াড় আসার পথ তৈরি হওয়া, এগুলো ছোট পদক্ষেপ, কিন্তু পদক্ষেপ তো। আসল প্রশ্নটা তাই 2030 না, 2034 বা 38ও না। আসল প্রশ্নটা হলো আজকে আমরা যে ভিত্তিটা তৈরি করছি সেটা কি আগামী প্রজন্মের জন্য যথেষ্ট মজবুত হবে? উত্তরটা আমাদের হাতেই।